হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। সো আজকের সেশনটাতে আমরা নতুন ক্লাস নাইনের ইংরেজি টেক্সট বুকটা স্টার্ট করতে যাচ্ছি। তো নাইনের টেক্সট বুকে উই হ্যাভ গট সো মেনি পোয়েমস অ্যান্ড প্রোজ, অনেকগুলো পোয়েমস প্রোজ আছে। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হলো টেলস অফ ভোলা গ্রান্ডপা। সো এটা হচ্ছে ফার্স্ট লেসন, এটা একটা প্রোজ। তো আজকের আজকের সেশনে আজকের ক্লাসে আমরা টেলস অফ ভোলা গ্রান্ডপা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা যে কোনো ইংরেজিতে পোয়েম বা প্রোজ হোক, প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার সেই পোয়েম বা প্রোজের অথরকে। তো অথর ইনি হচ্ছেন মনোজ দাস। আর তিনার সম্পর্কে হালকা একটা ইন্ট্রোডাকশন। মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার। একটা জিনিস বলি, ক্লাসের শুরুতেই প্লিজ একটা নোটবুক পাশাপাশি একটা পেন পাশে রেখে দাও, বিকজ ইংরেজির ক্ষেত্রে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে যে সমস্ত ওয়ার্ড, যেগুলো ওয়ার্ডের সাথে ইউ গাইজ আর নট ফ্যামিলিয়ার, মানে খুব একটা পরিচিত নয় ওয়ার্ডগুলো তোমাদের জন্য, সেই ওয়ার্ডগুলোকে অবভিয়াসলি নোট ডাউন করতে হবে। তার পাশাপাশি আমি যে বাংলা মিনিংগুলো বলবো সেগুলোও কিন্তু লিখে নাও। তো মনোজ দাস একজন ইন্ডিয়ান রাইটার, ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং রাইটার, বাইলিঙ্গুয়াল রাইটার। তো অ্যাওয়ার্ড মানে হচ্ছে প্রাইজ বা কোনো প্রাইজ, পুরস্কার। উইনিং, উইনিং মানে উইন মানে জেতা। তো তিনি অনেক পুরস্কার জিতেছেন। বাইলিঙ্গুয়াল মানে কি? বাইলিঙ্গুয়াল মানে হচ্ছে যিনি একের অধিক মানে দুটো ল্যাঙ্গুয়েজে বা দুটো ভাষায় লেখালেখি করেন। তো তিনি হচ্ছেন বাইলিঙ্গুয়াল রাইটার, মানে লেখক হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ, যেটা আমি বললাম। তাহলে তিনি মেনলি দুটো ভাষায় লিখতেন, একটা ইংরেজিতে আর একটা ওড়িয়া, যেটা উড়িষ্যা ভাষা। হি হ্যাজ রিটেন মেনি নোভেলস। তাহলে তিনি অনেক নোভেলস, নোভেলস মানে হচ্ছে উপন্যাস। তো এই যে ছোট ছোট ওয়ার্ড গুলো বলবো, এগুলো কিন্তু কাইন্ডলি তোমরা বাংলা নোট করে নাও। বিকজ আমরা একটা জিনিস ট্রাই করি কি, যে ইংরেজিতে জাস্ট প্রত্যেকটা লাইনের মানে ওয়াইজ আমরা, মানে বই থেকে আমরা সেটাকে মুখস্থ করার চেষ্টা করি। আলটিমেটলি হয় কি, আমরা কিন্তু খুব একটা বেশি কিছু শিখতে পারি না। পড়লাম, ক্লাসে গেলাম, পড়া দিলাম, দ্যাটস ইট। কিন্তু সেটা, সেই প্রসেসটা কিন্তু ইটস নট আ লং লাস্টিং প্রসেস। তো প্রসেসটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তো সেটা প্রোজ বা পোয়েমের ক্ষেত্রে হোক, এটা একটা গল্প। টেলস, টেলস মানে কি, আমরা শিরোনামটা দেখেই বুঝতে পারছি। টেল মানে হচ্ছে গল্প। অফ ভোলা গ্রান্ডপা, ইনি একজন পার্সন, এখানে একটা ক্যারেক্টার। যে ক্যারেক্টার সম্পর্কে, ক্যারেক্টার মানে হচ্ছে চরিত্র। যেমন প্রত্যেকটা আমরা যখন মুভি দেখি বা সিনেমা দেখি, সেখানে অনেক চরিত্র দেখতে পাই। সিমিলারলি একই রকম ভাবে এই ভোলা গ্রান্ডপাটা হচ্ছে এই স্টোরি বা এই যেটা আমরা পড়তে যাচ্ছি, সেটা হচ্ছে একটা চরিত্র ভোলা গ্রান্ডপা। তার সম্পর্কে কিছু গল্প পড়বো। তো সেক্ষেত্রে এখানে আমরা যদি এরকম মানসিকতা তৈরি করি যে না, আমরা আহ, মুখস্থ করে নেব, তাহলে সেটা কিন্তু অবভিয়াসলি ভুল হবে। তো সেক্ষেত্রে একটা জিনিস বলবো, যে গল্পের আকারে আমি যেভাবে বলছি সেটাকে মনে রাখো। তার পাশাপাশি যে সমস্ত ওয়ার্ড গুলো আমি মানেগুলো বলবো, জাস্ট নোট ডাউন করে নাও। আমি বাংলা মানেও কিন্তু বলে দিচ্ছি। তাহলে হি হ্যাজ রিটেন মেনি নোভেলস। তাহলে হি হ্যাজ রিটেন, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে আছে। এই হি হ্যাজ রিটেন মেনি নোভেলস। নোভেলস মানে উপন্যাস, শর্ট স্টোরিজ ছোট গল্প, পোয়েমস কবিতা, অ্যান্ড ট্রাভেলগস। এটা ট্রাভেলগস মানে হচ্ছে ভ্রমণ কাহিনী। ট্রাভেল, ট্রাভেল মানে ভ্রমণ, আর ভ্লগ মানে হচ্ছে যখন ট্রাভেল নিয়ে কখন কেউ কাহিনী লেখে, তো ট্রাভেলগস। তো ভ্রমণ কাহিনী, ট্রাভেলগস মানে হচ্ছে ভ্রমণ কাহিনী। অ্যান্ড আর্টিকেলস, এই আর্টিকেলস মানে হচ্ছে কোনো প্রবন্ধ টাইপের লেখা কোনো একটা বিষয়ের উপর। তাহলে কোন বিষয়ের উপর তিনি প্রবন্ধ লিখতেন? হিস্টোরি অ্যান্ড কালচার, ইতিহাস এবং সংস্কৃতির উপর। তো এটা হচ্ছে তার সম্পর্কে একটা ছোট্ট একটা ডেসক্রিপশন, ইন্ট্রোডাকশন। এবার আমরা যে এই যে ভোলা, টেলস অফ ভোলা গ্রান্ডপা পড়তে আমরা পড়বো, সেটা কোথা থেকে নেওয়া, তার কোন স্টোরি থেকে এবং কেমন, এবং এই স্টোরিটাতে আমরা কি কি জানতে পারবো, কি কি পড়তে পারবো, সেই বিষয়ে হালকা এখানে দু চার লাইন দেওয়া আছে। দ্যাট দিস টেক্সট, দিস টেক্সট মানে এই দ্য টেলস অফ ভোলাস গ্রান্ডপা, ভোলা গ্রান্ডপা যেটা আমরা জাস্ট স্টার্ট করলাম, আজকে আমরা পড়বো।
is an edited version of দাস শর্ট স্টোরি। দাস মানে কবি, অথর। তো এডিটেড মানে যেটাকে মডিফাই করা হয়েছে, একটা নতুন কিছু এর মডিফাই করা মানে হচ্ছে কোনো একটা জিনিসে কিছু পরিবর্তন করা। এডিটেড ভার্সন অফ দাস শর্ট স্টোরি, তার ছোট গল্প, সেই ছোট গল্পের কিছু হালকা পরিবর্তন করে এটা একটা, এখানে আমাদের মানে পুরোটাই হুবহু যা ছিল সেটা দেওয়া হয়নি, আমাদের এই টেক্সটটাতে হালকা কিছু পরিবর্তন করেছে। শর্ট স্টোরি হুইচ ন্যারেটস। তাহলে এই শর্ট স্টোরি কি বলবে? ন্যারেটস মানে হচ্ছে বলা, বলা ইন দ্য সেন্স যে ন্যারেটস মানে যেটা আমাদের একটা বর্ণনা দেবে। আমরা যেমন ন্যারেশন চেঞ্জ করি, ন্যারেশন মানে কি? বিবৃতি, কিছু বলি মুখ থেকে, সেটাই এখানে যে কিছু বর্ণনা দেবে। এই স্টোরিটা কি হিসাব, কিসের বর্ণনা দেবে? ভোলা গ্রান্ডপাজ হিলারিয়াস অ্যাডভেঞ্চার। তো ভোলা গ্রান্ডপা ক্যারেক্টার, চরিত্র এই গল্পের, হিলারিয়াস হাস্যকর টাইপের। হিলারিয়াস মানে হচ্ছে হাস্যকর, এটা কিন্তু লিখে নাও, হিলারিয়াস মানে হাস্যকর। অ্যাডভেঞ্চারাস সিন। এই অ্যাডভেঞ্চার মানে কি? অ্যাডভেঞ্চার মানে হয় খানিকটা দুঃসাহসিক কোনো কাজ, যে সমস্ত কাজ একটু মানুষজনকে অ্যাডভেঞ্চার, যেমন আমরা অনেক সময় অ্যাডভেঞ্চারের জন্য আমরা সমুদ্রে, সি বিচে বা মাউন্টেনাস রিজনে ঘুরতে যাই। কিসের জন্য? একটু দুঃসাহসিক কিছু একটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা অর্জন করার জন্য। তো সেক্ষেত্রে এই ধরনের কিছু হিলারিয়াস মানে হাস্যকর কিছু মানে দুঃসাহসিক একটা কিছু আমরা দেখতে পাবো এই টেক্সটে। সিন, seen through the eyes of a young man who had known him closely। মানে হচ্ছে যে এই আমরা টেক্সটটা পড়বো যেটা, এখানে কিন্তু ভোলা গ্রান্ডপা সম্পর্কে কবি বলবে, কিন্তু কবি কিন্তু সবকিছু নিজের চোখে দেখেনি। কে দেখেছে? এখানে আমরা দেখতে পাবো, পড়লে বুঝতে পারবে যে কবির বাবা কিন্তু ভোলা গ্রান্ডপাকে খুব ক্লোজলি চিনতো। সেটাই কিন্তু এখানে বলা হয়েছে যে এই যে অ্যাডভেঞ্চার গুলো, এই যে হিলারিয়াস অ্যাডভেঞ্চার যেগুলো আমরা এই টেক্সটে পড়বো আর কি, সেটা কিন্তু মেনলি সিন মানে দেখা হয়েছে, থ্রু মানে মাধ্যমে, দ্য আইজ মানে চোখ, অফ এ ইয়াং ম্যান। এখানে ইয়াং ম্যান বলতে সেই কবির বাবা হবে, যেটা আমরা পড়বো, হু হ্যাড নোন হিম ক্লোজলি। তাহলে কে? সেই কবির বাবা ভোলা গ্রান্ডপাকে খুব ক্লোজলি মানে একদম কাছাকাছি। তো কাছাকাছি ইন দ্য সেন্স এখানে খুবই একদম ভালোভাবে চিনতো। তো চিনতো যেহেতু কোনো একজন মানুষ যদি তোমার সিমিলারলি, সো তোমার যদি কোনো একটা ভালো ফ্রেন্ড থাকে, তো ডেফিনেটলি তুমি তার সম্পর্কে অনেক কিছুই জানবে, এবং সেটা যদি একটা গল্পের আকারে লেখো, সেটাই। তো এখানে কবি তার বাবার কাছ থেকে সেই গল্পগুলো শুনে এখানে জাস্ট একটা টেক্সটে, একটা গল্পের আকারে লিখেছে। দ্য সিম্পলিসিটি, অ্যান্ড ফরগেটফুলনেস, এই দুটো ওয়ার্ড খুবই কিন্তু ভালো ওয়ার্ড। সিম্পলিসিটি মানে কি? একদম সাদাসিধে, মানে কোনো রকম কোনো রকম কাইন্ড অফ কমপ্লিকেটেড কিছু নেই, সাদাসিধে মানুষ কে? ভোলা গ্রান্ডপা। অ্যান্ড ফরগেটফুলনেস, ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া। তাহলে ভোলা মনের মানুষ, ফরগেটফুলনেস মানে যে সবকিছু খুব মনে রাখতে পারে না, ভুলে যায়। তাহলে আমরা কিন্তু এখানে এই ধরনের জিনিস একটা দেখবো, এই গল্পটাতে কিন্তু এই ফরগেটফুলনেস এই যে কথাটি আছে সেটা নিয়েই কিন্তু একটা গল্প। কারণ সে কিন্তু অনেক কিছু তাড়াতাড়ি ভুলে যায়, মনে রাখতে পারে না। তাহলে সিম্পলিসিটি মানে সাদাসিধে একদম, আর সাদাসিধে, আর ফরগেটফুলনেস মানে লিখে নাও যে ভোলা মনের মানুষ, বা যে সহজে সবকিছু ভুলে যায়। তাহলে এই দুটো কোয়ালিটি মানে বৈশিষ্ট্য, কার কোয়ালিটি? এই ভোলা গ্রান্ডপা, এই ভোলা গ্রান্ডপা এর কোয়ালিটি বা বৈশিষ্ট্য বলতে পারো, যে এই দুটো সিম্পলিসিটি আর ফরগেটফুলনেস, এগুলো তোমরা প্লিজ কাইন্ডলি লিখে নাও, আমি বারবার বলছি। তাহলে প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমার অন হুইচ দ্য স্টোরি হিংস। তাহলে এই দুটো জিনিস, যে বৈশিষ্ট্যগুলো কার আছে? ভোলা গ্রান্ডপা। এই দুটো বৈশিষ্ট্যই কিন্তু পুরো এই যে গল্প, এই গল্প এলিমেন্ট মানে হচ্ছে উপাদান। কিসের উপাদান? এই গল্পের উপাদান। হিউমার অন হুইচ দ্য স্টোরি হিঞ্জেস। তো হিঞ্জেস মানে হচ্ছে যে কোনো কিছুর ওপর ভিত্তি করে। তাহলে কিসের ওপর ভিত্তি করে এই গল্পটা? এই যে সিম্পলিসিটি একটা, আর একটা হচ্ছে ফরগেটফুলনেস, কার? এই ভোলা গ্রান্ডপার। ওকে, তো শুরু করা যাক টেক্সটটা। আশা করি ইন্ট্রোডাকশনটা আশা করি বোঝা গেছে যে টেক্সটটা কেমন হবে, কি নিয়ে আলোচনা হবে। তো এবার শুরু করি। ভোলা গ্রান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ। তাহলে ভোলা গ্রান্ডপা ক্যারেক্টার, চরিত্র, এই গল্পের প্রধান চরিত্র, অ্যান্ড হিজ ওয়াইফ এবং তার স্ত্রী, ওয়াইফ মানে স্ত্রী, লিভড
লিভ মানে বাস করা। এখানে দেখো এই সমস্তটাই কিন্তু পাস্ট টেন্সে আমরা পাবো। প্রত্যেকটা জিনিস কিন্তু যেহেতু এটা অলরেডি যে ঘটনাটা ঘটে গিয়েছে এবং সেই সম্পর্কে লেখক একটা ডেসক্রিপশন দিচ্ছে বা বর্ণনা দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু স্বাভাবিক পাস্ট টেন্সে এই জিনিসগুলো আমরা পেয়ে যাব। সো লিভড, লিভড, লিভ মানে হচ্ছে বাস করা। তাহলে লিভের ফার্স্ট ফর্ম কি? লিভড। তাহলে ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড কোথায় বাস করতো? অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। তাহলে ভিলেজ মানে গ্রাম, আওয়ার তাহলে আমাদের গ্রামের। তাহলে কাদের? এখানে এখানে লেখক বলছেন, গল্পটা কিন্তু লেখকের, লেখক বলছে। তাহলে লেখকের গ্রামের একদম ওয়েস্টার্ন, ওয়েস্ট মানে কি? পশ্চিম, ওয়েস্টার্ন এন্ড একদম পশ্চিমের শেষের দিকে, শেষের দিকে কারা বাস করতো? ভোলার গ্রান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ। তাহলে ভোলা গ্রান্ডপা যে ক্যারেক্টার বা চরিত্রটি এবং তার স্ত্রী বাস করতো। A large vocal tree, a large vocal tree overshadowed their heart. তাহলে a large একটা বড় vocal tree কি করেছে? ওভারশ্যাডো। ওভারশ্যাডো মানে হচ্ছে, শ্যাডো মানে কি? শ্যাডো মানে হচ্ছে ছায়া। ওভারশ্যাডো তাহলে ঘিরে ফেলেছে, ঘিরে ফেলেছে আই মিন ছোট্ট একটা কুঁড়ে ঘর। তারা কোথায় বাস করে? একটা হাট, হাট মানে হচ্ছে কুঁড়ে ঘর। তাহলে কুঁড়ে ঘরের ওপরে কি আছে? ঠিক পাশেই বোকাল ট্রি আছে, বোকাল গাছ আছে। সেক্ষেত্রে সেটাকে কি করেছে? একদম ছায়ায় ঘিরে ঘিরে রাখা আছে একদম। মানে সিমিলারলি বুঝতে পারছো, গাছের যদি কোনো বাড়ির পাশে গাছ থাকে তো সেক্ষেত্রে গাছের ডালপালাগুলো গাছ যেমন বাড়িকে কি করে ঘিরে ফেলে দেয় এবং সেক্ষেত্রে ছায়া তৈরি হয় তার উপরে। তো সেটাই কিন্তু সিমিলারলি এই জিনিসটা এখানে বলা হয়েছে। ইন দ্য বোকাল ট্রি লিভড আ স্মল ট্রুপ অফ মাঙ্কিস। তাহলে সেই গাছটাতে কি, সেই বোকাল গাছটাতে কি বাস করতো? লিভ, আবার লিভ মানে বাস করা। আ স্মল ট্রুপ, স্মল ট্রুপ অফ মাঙ্কিস। ট্রুপ বলতে এখানে বোঝানো হয়েছে গ্রুপ অফ মাঙ্কিস। ট্রুপ মানে হচ্ছে আ গ্রুপ অফ মাঙ্কিস। মাঙ্কিস মানে তো বুঝতেই পারছো মাঙ্কিস মানে কি? মাঙ্কিস মানে হচ্ছে বাঁদর। তো সেক্ষেত্রে বাঁদরের কিছু দল, স্মল ট্রুপ। ট্রুপ বলতে ট্রুপ নরমালি কি বলা হয়? যখন কোনো কয়েকজন অনেকজন আর্মি একসাথে থাকে তখন তাদেরকে ট্রুপস বলা হয়। তো সেক্ষেত্রে এখানে আর্মি না ইউজ করে এখানে যেহেতু বেশ কয়েকটা মাঙ্কি আছে, বাঁদর আছে, সেই বাঁদর গুলো সেই গাছে কি করতো? বাস করতো। তার জন্য এখানে ট্রুপ কথাটি ব্যবহার করা হয়েছে। ভোলা গ্রান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। মানে ভোলা গ্রান্ডপা এবং তার স্ত্রী কিন্তু এটাকে মাইন্ড করেনি, কিছু মনে করেনি। কোনটাকে? এই যে তাদের বাড়ির উপর একটা গাছ আছে এবং সেই গাছগুলোতে কে বাস করতো? মাঙ্কি বা বাঁদর বাস করতো। সেটা কখনো তারা কোনোদিন মাইন্ড করেনি, কোনো রকম প্রবলেম ফিল করেনি। মাইন্ড করেনি মানে কি? যে কোনো রকম সমস্যা নেই, এই ধরনের একটা ওদের মানসিকতা ছিল। অন মুনলিট নাইট, একদিন একটা রাত্রে। মুনলিট, মুনলিট মানে কি? মানে চাঁদের আলো আছে সেই রাত্রে। যেমন অনেক সময় দেখতে পাই আমরা যখন চাঁদের আলোতে মনে হচ্ছে আলোকিত হয়ে গেছে, তো চাঁদের আলোকিত এরকম একটা রাত্রে উই ওয়ার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল। আমি আবার বলছি, এখানে উই মানে কারা? এখানে উই মানে কবি এবং কবির সাথে আরো যারা ছিল। উই ওয়ার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল। তাহলে এখানে দেখো উই ওয়ার রিটার্নিং, এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, সরি পাস্ট কন্টিনিউয়াসে আছে। তাহলে উই ওয়ার রিটার্নিং, রিটার্ন মানে কি? রিটার্ন মানে ফিরে আসা। তাহলে উই ওয়ার রিটার্নিং আমরা ফিরে আসছিলাম, ফ্রম থেকে, এ ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যাল মানে একটা উৎসব। তাহলে রাতের বেলা, রাতের বেলা কি? যা আর চাঁদের আলো আছে আর ওই ধরনের একটা রাত্রের বেলায় একটা উৎসব থেকে ফিরে আসছিল কারা? কবি এবং কবির সাথে আরো যারা ছিলেন। দ্য রোড ওয়াজ লং, রাস্তাটা অনেক দীর্ঘ ছিল, বড় ছিল। বড় বলতে অনেক দূরে তাদের বাড়ি থেকে, এটুকুই বোঝানো হচ্ছে। অ্যান্ড এবং ফগি, ফগি মানে কি? শীতের বেলা, রাতের বেলা। তো রাতের বেলা হালকা কি আছে? কুয়াশা। ফগ মানে হচ্ছে কুয়াশা, তো তার জন্য এটাকে বলা হয়েছে রোডটা ফগি। মানে রোডটা কি হয় যখন দেখবে শীতকালে, যখন শীতকালে বেসিক্যালি সকালবেলায় বেরোবে রাস্তায় দেখবে একটা রাস্তা মানে এক ঠিক একটু দূরে দেখলে ঠিকঠাক চেনা যায় না। তার কারণ কি? যদি সেখানে কুয়াশা থাকে। তো সেই রকম রাতের বেলায় কুয়াশা থাকায় এটাকে বলা হয়েছে ফগি। ফগ মানে কুয়াশা। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার। তো রাইডিং মানে ঘুরে বেড়ানো। তো মেইনলি বাইক রাইড যেমন বলা হয়, বাইকের রাইড। তো রাইডিং মানে কি? তিনি ঘুরে বেড়াচ্ছিলেন, মানে
আই ওয়াজ রাইডিং, এখানে আইটাকে আবার আইটা হচ্ছে এখানে অথর, এখানে কিন্তু আইটা ভোলা গ্রান্ডপা না। আমি একটু আগেও বললাম, আবার বলছি, এই স্টোরিটা কিন্তু মানে এই গল্পটা কিন্তু কে বলছে? এই গল্পটা বলছে লেখক নিজেই। লেখক নিজেই গল্পটা বলছে ভোলা গ্রান্ডপা সম্পর্কে, এবং শুনেছে কার কাছ থেকে? তার বাবার কাছ থেকে। তো আই ওয়াজ রাইডিং, লেখক রাইড করছিল, ঘুরছিল অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স। শোল্ডার্স মানে হচ্ছে ঘাড়। তো ঘাড়ের ওপর চেপে কি করছিল? ও আসছিল, মানে বুঝতে পারছি ও একটা ফেস্টিভ্যাল থেকে আসছে, গ্রামের একটা এলাকা। তো রাতের বেলা ও ঘাড়ে চেপে, চৌকিদার মানে হচ্ছে যিনি সেই গ্রামের কি করে, একটু পাহারা, গ্রামের রাতের বেলা পাহারা দেয়। তো তার ঘাড়ে চেপে ফিরছিলেন কোথা থেকে? এই ফেস্টিভ্যাল থেকে। সাডেনলি, হঠাৎ করে, হঠাৎ করে ভোলা গ্রান্ডপা লেট আউট আ লাউড ওয়াল। সাডেনলি মানে হঠাৎ করে ভোলা গ্রান্ডপা। তাহলে এই যে বললাম যে ফেস্টিভ্যালে ফেস্টিভ্যাল থেকে আসছিল, তাহলে কবির সাথে অবশ্যই আরো যারা ছিল তাদের মধ্যে কে ছিল? ভোলা গ্রান্ডপা ছিল। তো ভোলা গ্রান্ডপা হঠাৎ করে কি করলো? লাউড ওয়েল, লেট আউট আ লাউড ওয়েল, এর মানে হচ্ছে হঠাৎ করে চিৎকার করে উঠলো। একদম জোরে একদম হঠাৎ করে চিৎকার করে উঠলো। কে? ভোলা গ্রান্ডপা। তাহলে তারা রাস্তায় ছিল, রাস্তায় আসতে আসতে হঠাৎ করে চিৎকার করলো। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজ। স্বাভাবিক জিনিস। দেখো প্রত্যেকেই, এভরিওয়ান মানে প্রত্যেকেই, ইন আওয়ার পার্টি, পার্টি মানে এই রাস্তায় যখন আসছিল, এটাকে পার্টি ইন দ্য সেন্স যে তাদের সাথে যারা ছিল, কোম্পানি ছিল, ওয়াজ সারপ্রাইজ, তারা আশ্চর্য হয়ে গেছে। স্বাভাবিকভাবে তুমি একবার একটা জিনিস চিন্তা করো যে রাতের বেলা 4-5 জন রাস্তায় আসছো, হঠাৎ করে কেউ একজন যদি আওয়াজ করে বা চাচাই বা চিৎকার করে ওঠে, সেক্ষেত্রে সারপ্রাইজ হওয়াটা স্বাভাবিক। তো সেটাই হয়েছে, এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজ, সবাই আশ্চর্য হয়ে উঠলো। উই halted, উই halted মানে কি? এবার হঠাৎ করে যদি চিৎকার চেঁচামেচি হয় এরকম, তাহলে স্বাভাবিকভাবে আমরা যে নরমালি হাঁটছিলাম সেটা থমকে দাঁড়ালাম, আমরা থমকে দাঁড়ালাম। ইনকোয়ারি রিভোল্ট, তাহলে কি? ইনকোয়ারি মানে হচ্ছে একটু অনুসন্ধান করা। তো হঠাৎ করে হাঁটছিলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, আহ মানে কবি রওনা দিচ্ছিল, এবং হঠাৎ করে এরকম আওয়াজ হলো, চিৎকার করলো, কি হয়েছে সেটা তো জানতেই হবে। তো সেই জানার জন্য ওটাকে অনুসন্ধান করা, সেটাকে বলা হয় ইনকোয়ারি। ইনকোয়ারি রিভোল্ট মানে কি? প্রকাশ করা। রিভোল্ট মানে প্রকাশ করা, এক্ষেত্রে কি? প্রকাশ করলো, মানে অনুসন্ধান কে করলো? এবার ওখানেই যারা ছিল তারা একটু এদিক ওদিক খোঁজ নিল যে কি হয়েছে। তো দ্যাট ভোলা গ্রান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। তাহলে কি জানতে পারলো এদিক ওদিক সন্ধান নিয়ে? যে ভোলা গ্রান্ডপা ওর হ্যাড টেকেন, টেক মানে নেওয়া, টেকেন নিয়েছিল, নিয়ে গিয়েছিল হিজ গ্র্যান্ডসন, গ্র্যান্ডসন মানে হচ্ছে নাতি, গ্র্যান্ডসন মানে হচ্ছে নাতি, তাহলে তার নাতিকে নিয়ে গিয়েছিল টু দ্য ফেস্টিভ্যাল, উৎসবে। তাহলে আমরা বুঝতেই পারছি যে তারা উৎসব থেকে ফিরছে, তাহলে উৎসবে ভোলা গ্রান্ডপা শুধু একা যায়নি, তার নাতিকেও তার সাথে নিয়েছিল। He had tightly held on to the two fingers of the boy. He had tightly মানে কি? খুব শক্ত করে। hold on মানে কি? hold on মানে হচ্ছে ধরে থাকা, এখানে যেহেতু past form তার জন্য এটা hold on হয়ে গেছে, held on হয়ে গেছে। তাহলে ধরেছিল, একদম শক্ত করে ধরেছিল, to the two fingers, দুটো আঙুলকে, of the boy মানে তার নাতির দুটো আঙুলকে শক্ত করে ধরেছিল, এবং হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিল। হি ডিড নট রিয়ালাইজ, তাহলে হি এখানে কে? হিটা হচ্ছে এখানে ভোলা গ্রান্ডপা। ভোলা গ্রান্ডপা যে এই চরিত্রটি, তিনি রিয়ালাইজ করতে পারেননি। রিয়ালাইজ করতে পারা মানে হচ্ছে তিনি বুঝতে না পারেননি, when those fingers slipped out, যে হাত ধরেছিল, রাস্তায় আসছে, তার নাতির হাত ধরে ধরে রাস্তা দিয়ে আসছে, হঠাৎ করে কখন স্লিপ করে বেরিয়ে গেছে হাত দুটো, বুঝতে কিন্তু পারেনি। এবার দেখো, আমি আগেই বললাম প্রথমে যে এই যে ফরগেটফুলনেস তার একটা কোয়ালিটি, মানে ভোলা মন, ভুলে যায়, এটা কিন্তু এখানে কিন্তু তার প্রকাশ পাচ্ছে যে ও হঠাৎ করে তার নাতিকে নিয়ে হাঁটছিল, এবং সেক্ষেত্রে দেখছি যে হঠাৎ করে কখন সে ছেড়ে দিয়েছে আঙুল দুটোকে, সে কিন্তু ভুলে গিয়েছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, যেমন হাঁটছিল ও ছেড়ে দিয়েছে, অথচ প্রথমে যেমন হাঁটছিল হেঁটেই চলেছে, কারণ ও তো ভুলে গিয়েছে, ও ভুলে গিয়েছে যে ওর সাথে ওর নাতি আছে এবং তাকে নিয়ে হাঁটছে। তার জন্য একই রকম ভাবে ছেড়ে দেওয়ার পরেও বুঝতেও পারেনি, সে কিন্তু কন্টিনিউ করে গিয়েছে। কন্টিনিউ করা মানে কি? কন্টিনিউ করা মানে হচ্ছে চালিয়ে যাওয়া, মানে হাঁটতে হেঁটেই গিয়েছে।
দেন সামওয়ান, তাহলে এরকম হাঁটতে হাঁটতে খানিকটা হেঁটেছে। দেন সামওয়ান, সামওয়ান মানে কোনো একজন মানে কি, উনি তো একা ছিলেন না, সেখানে অথার ছিল, লেখক ছিল, ভোলা গ্রান্ডপা ছিল, তার নাতি ছিল, আরো অনেক লোক ছিল। তো তাদের মধ্যে একজন, সামওয়ান মানে যে কোনো কেউ, যে কেউ, আস্কড, আস্ক মানে কি জিজ্ঞেস করা, তো এখানে আস্ক করা আছে বিকজ পাস্ট ফর্ম। সামওয়ান আস্কড ভোলা গ্রান্ডপা, তাহলে ভোলা গ্রান্ডপাকে জিজ্ঞেস করলো হোয়াট হি ওয়াজ গ্রিপিং। তাহলে একটা জিনিস চিন্তা করো, যে এই স্টোরিটাকে তোমরা যদি একটু জাস্ট ভাব, মানে একটু জাস্ট যদি ভাবো যে কি না এটা কেমন হতে পারে যদি তুমি সেই জায়গাতে আছো, তাহলে একটু ভেবে নেবে যে ভোলা গ্রান্ডপা হাঁটছিল, হাঁটতে হাঁটতে ওর নাতির হাত হাত যেটা ছিল সেটা ও বুঝতেও পারেনি, ফসকে গিয়েছে, ও কিন্তু ওকে ছোট শিশু, তাকে ফেলে রেখে চলে এসছে, এবং সে কিন্তু হাঁটতে আছে। এবার হাতটা এই রকম ভাবে কোনো রকম ভাবে হয়তো ধরেছিল, তো ও একই রকম ভাবে হাতটাকে একই রকম ভাবে করে হাঁটতে আসে। এবার যখন কেউ দেখলো যে কি কি ব্যাপার, ওর সাথে তো কেউ নেই, ও তো কারো হাতও ধরে নেই, কিন্তু মনে হচ্ছে যে হাতটাতে কেউ ধরে আছে। তো এইরকম যখন একটা সিচুয়েশনে কেউ দেখলো ওর সাথে যারা ছিল রাস্তায়, তখন কি করলো, তাকে আস্ক করলো যে হোয়াট কি হি ওয়াজ গ্রিপিং। গ্রিপিং মানে হচ্ছে আঁকড়ে ধরে থাকা। কি আঁকড়ে আছে, ও অ্যাকচুয়ালি কাউকে কিন্তু ধরে নেই, কিন্তু ভোলা গ্রান্ড কাউকে ধরে নেই, কিন্তু ওর মনে আছে কি যে ওর নাতিকে আঁকড়েই আছে, কিন্তু অলরেডি সে কিন্তু স্লিপ করে চলে গিয়েছে, মানে ও কিন্তু বুঝতে পারেনি। বোঝা গেছে আশা করি। হি রিমেম্বার্ড, এবার যেমনই ওকে বলল কেউ একজন ওর সাথে যারা ছিল যে কি তুমি ধরে আছো, তৎক্ষণাৎ কিন্তু হি রিমেম্বার, রিমেম্বার মানে কি স্মরণ করা, রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা। হি রিমেম্বার্ড মানে সে স্মরণ করেছিল হিজ গ্র্যান্ডসন। তাহলে যেমনই বলল যে কই কি তুমি ধরে আছো, কিন্তু অ্যাকচুয়ালি কিছুই ধরে নেই, কিন্তু ও ভাবছে যে ওর গ্র্যান্ডসন মানে নাতিকে ধরে আছে। যেমনই বললো যে কি ধরে আছো, ও দেখলো আরে কেউ তো আমার নাতি নেই, তেমনই কি করলো, ওর মনে করলো যে ও আমার আমার নাতি তো আমার সাথে ছিল, অ্যান্ড লেট আউট আ লাউড যেমনই মনে পড়লো যে আমার নাতি কই, তাকে তো আমি ছেড়ে দিয়েছি, তখন তিনি চিৎকার করলো। তাহলে এই যে এখানে লেট আউট এ লাউড, এখানে আমরা সাডেনলি ভোলা গ্রান্ডপা চিৎকার করেছিল কেন, সেটা কিন্তু এর অ্যান্সারটা কিন্তু এখানে আমরা পেয়ে গেলাম, যে যখন সাডেনলি হি গট টু সি দ্যাট হি হ্যাজ লেফট আউট হিজ গ্র্যান্ডসন, দেন হি স্টার্টেড শাউটিং, মানে সে জোরে জোরে চিৎকার করতে লাগলো। মাই ফাদার, এবার এখানে মাই মানে কি, আবার এটা অথার সেই লেখক, লেখক গল্প বলছে, এটুকু বলল। এবার বলছে, লেখক নিজে বলছে মাই ফাদার, আমার বাবা, মানে লেখকের বাবা, চুজ, এবার লেখকের বাবাও কিন্তু ছিল, আগেই বললাম যে গ্রামের সকলে উৎসবে গিয়েছিল এবং তারা ফিরছিল, তাহলে লেখক ছিল, লেখকের বাবা ছিল, সেখানে সামওয়ান মানে অনেক আরো লোক ছিল, ভোলা গ্রান্ডপা ছিল, তার নাতি ছিল, তাহলে সেখানে লেখকের বাবা মাই ফাদার চুজ, চুজ মানে পছন্দ করা। তো চুজ, এবার রাতের বেলা কি হয়েছে, যখন দেখলো যে তার নাতি ছিল তার সাথে, কিন্তু মিস্টেকেনলি বা ভুলবশত তাকে পেছনে ফেলে চলে এসছে, কিন্তু বুঝতে পারেনি, তাহলে তো রাত্রে তাকে খুঁজতে হবে। তাহলে রাত্রে যদি খুঁজতে হয় তাহলে নিশ্চয়ই যারা চোখে ভালো দেখতে পায়, বিকজ রাত্রে তো অন্ধকার থাকে, যদিও আমরা প্রথমেই দেখলাম যে মুনলাইট আই মিন চাঁদের আলো আছে। তো মাই ফাদার, এখানে লেখকের বাবা চুজ পছন্দ করলো টু শার্প আইড ম্যান, শার্প মানে একদম তীক্ষ্ণ, আই মানে চোখ, তীক্ষ্ণ চোখ বলতে এখানে যারা খুব রাতের বেলাতেও দেখতে পাবে, ওই রকম দুটো মানুষকে পছন্দ করলো। ফ্রম আওয়ার পার্টি, পার্টি বলতে এখানে যে সমস্ত লোকগুলো তাদের সাথে ছিল, টু গো ব্যাক, কোথায় গো ব্যাক, ফিরে যেতে, কোথায় ফিরে যেতে, আবার সেই ফেস্টিভ্যালে, আবার সেই উৎসবে, কারণ তারা অনেক দূরে চলে এসছে ফেস্টিভ্যাল থেকে, বাড়ির দিকে যাচ্ছিল, তাহলে আবার তাদেরকে পেছনে ফিরে যেতে হবে, তাহলেই সে কোথায় আছে তার নাতি তাকে খুঁজে পাবে। উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, তাহলে কোথায় তারা ফিরে যাবে, সেই ফেস্টিভ্যালে, আবার উৎসবে, কার সাথে ফিরে যাবে, ভোলা গ্র্যান্ডপা, কারণ তার নাতি হারিয়েছে, তাকে তো যেতেই হবে, স্বাভাবিক। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, তাহলে তার গ্র্যান্ডসন মানে বললাম যে নাতি, ওয়াজ ফাউন্ড তাকে খুঁজে পাওয়া গিয়েছিল, বিফোর লং মানে খুব বেশি দূর যাওয়ার না যেতে হয়নি, তার আগে কিন্তু তাকে ফাইন্ড, এটা ফাউন্ড মানে হচ্ছে পাস্ট ফর্ম, এটা হচ্ছে ফাইন্ড এর পাস্ট ফর্ম, FIND, ফাইন্ড মানে হচ্ছে খোঁজা, এবার এটার পাস্ট ফর্ম হচ্ছে, থার্ড ফর্ম হচ্ছে ফাউন্ড, তাহলে তাকে খুঁজে পাওয়া গিয়েছিল বিফোর লং, খুব মানে খুব দূরে যেতে হয়নি, তার আগে তাকে খুঁজে পাওয়া গিয়েছিল।
হি হ্যাড, এখানে হি বলতে কে, এখানে হি বলতে তার নাতি, সেই ভোলা গ্র্যান্ডপার নাতি। হি হ্যাড টেকেন, টেক মানে নেওয়া, তো এখানে যেহেতু পাস্ট ফর্মে আছে, এটা পাস্ট পার্টিসিপলে আছে, পাস্ট পার্টিসিপল টেন্সে আছে। হি হ্যাড টেকেন, সে নিয়েছিল, তাহলে সে কে, এখানে সে বলতে ভোলাস গ্র্যান্ডপার নাতি। কজি, কজি মানে একদম আরামদায়ক, কজি মানে হচ্ছে একটা আরামদায়ক, আরামদায়ক। এই কজিটার কিন্তু অনেক সময় কি সিনোনিমস বা সমার্থক শব্দ আসে, তখন কমফোর্টেবল বা প্লিজেন্ট, কমফোর্টেবল, প্লিজেন্ট, এই শব্দগুলো তোমরা লিখে নাও। তাহলে হি হ্যাড টেকেন আ কজি শেল্টার আন্ডার আ কাউস বেলি। তাহলে কি হয়েছে, ওকে ফেলে রেখে চলে এসেছে পেছনে, বুঝতে পারেনি, কিন্তু ও বাচ্চা ছেলে, ও কি করেছে, শেল্টার মানে আশ্রয় নিয়েছে। আশ্রয় কোথায় নিয়েছে, আন্ডার নিচে, আর কাউস বেলি, কাউ মানে গরু, বেলি মানে পেট, একটা গরুর পেটের তলায় আশ্রয় নিয়েছে। এবার কজি কেন বলা হয়েছে, রাতের বেলা ঠান্ডাও লাগতে পারে, কিন্তু গরুর পেটের তলে সেখানে কিন্তু একদম সুন্দরভাবে সে কিন্তু বসেছিল। এখানে বসেছিল কি দাঁড়িয়ে ছিল সেটা বলা হয়নি, কিন্তু সেখানে সে আশ্রয় নিয়েছিল। কজি মানে একদম আরামদায়ক, মানে কোনো রকম তার সমস্যা হয়নি। তো আজকের লেসনে এটুকুই অবধি আমরা থাকবে, নেক্সট টুকু আরো আছে। বাকিটুকু আমি ভাবছিলাম যে একটা পার্টে কমপ্লিট করে দেব, কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে আমি এটুকুই আজকে কমপ্লিট করছি। নেক্সট ভিডিও যেটা পার্ট 2 আসবে, এটা পার্ট 1, পার্ট 2 এ এটা কমপ্লিট করে দেব। তো আই হোপ তোমরা এটাকে গল্পের আকারে বুঝতে পেরেছো। তা গল্পটা খুবই একটা সিম্পল গল্প, একজনকে নিয়ে, যে লেখক তার সম্পর্কে বলছে, কার সম্পর্কে, এই ভোলা গ্রান্ডপার সম্পর্কে নিজেই বলছে, এবং সেই গল্পগুলো কার কাছ থেকে জানতে পেরেছে, লেখকের বাবা, এবং লেখকের বাবা এবং সেই ভোলা গ্রান্ডপা তারা খুব একে অপরের মানে একে অপরকে চিনতো, খুব ক্লোজ ছিল, কাছের ছিল। তো এই নিয়ে গল্প দেখলাম যে তারা তাহলে আজকের সারমর্মটুকু কি হবে, সামারিটুকু এটুকুই হবে যে গ্রামে বাস করতো, অনেকগুলো মাংকি ছিল, এটা প্রথমেই দেখলাম। তারপরে একদিন রাতের বেলায় যখন চাঁদের আলো আছে এরকম রাত্রে, তারা একটা ফেস্টিভ্যাল থেকে ফিরছিল, একটা উৎসব থেকে, ভোলা গ্রান্ডপা তার নাতিকেও নিয়ে গিয়েছিল, কিন্তু সেই ভোলা মন, প্রথমে পড়েছি যে ও ভোলা মনের মানুষ, একটা ওর গুণ এটা। তো সেক্ষেত্রে ভোলা মনের কারণেই সে তার নাতিকে ভাবছে যে ধরে আছে, কিন্তু অথচ ছেড়ে দিয়েছে, হারিয়ে গেল, এবং ফাইনালি কিন্তু তাকে খুঁজে পাওয়া গেল। এরপরে আরো কিছু এই গল্পেরই, বা এই গল্পে আরো কিছু দেখতে পাবো নেক্সট, যখন নেক্সট পার্ট বা নেক্সট ভিডিও যেটা আমরা করব এই টপিকের ওপর বা এই প্রোজের ওপর, তখন কিন্তু আরো কিছু ইনসিডেন্ট বা আরো কিছু ঘটনা ভোলা গ্রান্ডপা সম্পর্কে কিন্তু আমরা দেখতে পাবো। তো দ্যাটস ইট ফর টুডে। আরেকটা জিনিস, আহ, যে এই আমি মেনলি এটা স্টার্ট করেছি ইংলিশ, শুধু নট অনলি ইংলিশ, আদার সাবজেক্ট গুলো ট্রাই করব। ট্রাই বলতে অবভিয়াসলি করব, বাট একটু সময় লাগবে। তো সেক্ষেত্রে একটা জিনিস বলবো যে এটা শুধু পড়ার ওয়েটা কি হবে, হোয়াট শুড বি দ্য অ্যাপ্রোচ টু রিড আউট দিস থিংস। অ্যাপ্রোচটা খুব একদমই, যে জিনিসটাকে আগে স্টোরিটাকে গল্পের মতো করে বুঝে নাও, যে এই জিনিসটা কি। এটাকে কিন্তু এইরকম ভাবে নিলে হবে না যে প্রত্যেকটা লাইন পড়বো, মানে বই দেখবো এবং মুখস্থ করব, এইরকম মানসিকতা যেন না থাকে। যে সমস্ত ওয়ার্ড গুলো বললাম সেই ওয়ার্ড গুলোর মানেগুলো লিখে নাও। ইনফ্যাক্ট এরকমও হতে পারে যে আমি বলতে বলতে তো লেখা যায় না, যেহেতু তাড়াতাড়ি বলছি, তো প্রয়োজন পড়লে ভিডিওটাকে পজ করে দাও, পজ করে লেখো, নো প্রবলেম। সেক্ষেত্রে টাইম লাগুক, একটা পুরো প্রোজ পড়তে গিয়ে আমরা অনেক দিন সময় লাগিয়ে দিই, তাহলে একটা ইউটিউব ভিডিও থেকেও কিন্তু এটা ইজিলি কিন্তু এটা কভার আপ করা যায়। এবার কারো কোনো যদি সমস্যাও থাকে এরপরেও, আমি অবভিয়াসলি কিছু নোটস তৈরি করে, নিজস্ব তৈরি নোটস তৈরি করে আমি তোমাদের প্রোভাইড করব। তার জন্য আমি কি করেছি, একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি ক্লাস 9 এর জন্য, আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও ওপেন করছি। যারা মানে টেলিগ্রাম গ্রুপটা সম্পর্কে বলি, টেলিগ্রাম গ্রুপটা হচ্ছে একদম সিমিলার, যেমন হোয়াটসঅ্যাপ ইউজ করি সেই রকম একটা গ্রুপ। গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম ডাউনলোড করে নাও। সেক্ষেত্রে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে টেলিগ্রামে, না ফোন নাম্বারটা লাগবে, কিন্তু যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপে কি থাকে, একটু সমস্যা থাকে, যেহেতু পার্সোনাল জিনিসগুলো শেয়ার হয়ে যাওয়ার একটা থাকে, ভয় থাকে, বা কন্ট্যাক্ট পেয়ে যেতে পারে। সেক্ষেত্রে টেলিগ্রাম গ্রুপে সেই ভয়টা নেই। তো সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশনে, এই যখন ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে ইজিলি। সেই লিঙ্ক থেকে তোমরা এই গ্রুপে জয়েন করতে পারো। আর কারো যদি টেলিগ্রাম সমস্যা হয়, ইফ ইউ ফিল যদি সমস্যা না হয়, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপও আমি একটা ওপেন করে দেবো, সেখানেও তোমরা জয়েন হয়ে যেতে পারো। সেক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা তোমরা বলতে পারো, কোন ধরনের কি কোনো প্রশ্ন থাকলে এই রিগার্ডিং। তাছাড়া
আমি কিছু নোটস যেগুলো ধীরে ধীরে তৈরি করে সেখানে আমি আপলোড করে দেব, দিয়ে দেব, এবং সেগুলো যদি পড়ে নাও, সেগুলো যদি ঠিকঠাক ভাবে পড়ো, আশা করি কোনো রকম সমস্যা হবে না। তো দ্যাটস ইট ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট লেসন, নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।